শুরু করি। ঠিক আছে, আচ্ছা আমার ক্লাস আছে এ, ক্লাসটার নাম দিলাম এ, তার মধ্যে একটা ভেরিয়েবল আছে এ, এটা প্রাইভেট। পাবলিক সেকশনে আমি একটা কনস্ট্রাক্টর লিখবো, কিন্তু তার ডেফিনেশনটা এখন লিখছি না, শুধু ডিক্লারেশন গুলো দিয়ে যাচ্ছি। এভাবেও আমরা ক্লাস ডিফাইন করতে পারি, বুঝতে পারলি? শুধু ফাংশনগুলো ডেফিনেশন লিখে দিলাম। এইবার আমরা ক্লাসের বাইরে থেকে বেরিয়ে আসছি, মানে ক্লাসের বাইরে বেরিয়ে এলাম। এবার এই যে সমস্ত মেম্বার মেথডগুলো আছে ওগুলোর মানে ওগুলোকে আমাকে ডিফাইন করতে হবে। কি করে করব? এই দেখ, মানে কনস্ট্রাক্টরে তো কোনো রিটার্ন টাইপ থাকে না। আচ্ছা আগে শোটাকে করি, ভয়েড শো। ভয়েড, ঠিক আছে, শো এর আগে এটা কোন ক্লাসের মেম্বার ফাংশন? এ, তাহলে এ স্কোপ রেজলিউশন শো। ঠিক আছে, যদি এরকম মনে হয় যে ক্লাসে ডেফিনেশনটাকে হালকা রাখবো, মানে শুধু ফাংশনগুলোকে ডিক্লেয়ার করে ছেড়ে দেবো, ক্লাসের বাইরে আমি সমস্ত মেম্বার ফাংশনগুলোকে ডিফাইন করব, তাহলে আমরা এইভাবে করতে পারি। হলো, কনস্ট্রাক্টরে তো কোনো রিটার্ন টাইপ নেই, তাহলে এটা শুধুই এ স্কোপ রেজলিউশন এ। এই হলো। এবার কনস্ট্রাক্টরের ভেতর আমি কি করলাম, এই ভ্যারিয়েবলটাকে 10 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। ঠিক আছে, সেভ করে নিই এটা। এরকম যদি মনে হয় যে ক্লাসের মধ্যে আমরা কোনো মেম্বার ফাংশন লিখবো না, শুধু মেম্বার ফাংশনগুলোকে ডিক্লেয়ার করে ছেড়ে দেবো, কোনো ডেফিনেশন দেবো না আর কি, হ্যাঁ, কোনো ডেফিনেশন লিখবো না, শুধু ডিক্লারেশন দিয়ে ছেড়ে দেবো, তাহলে আমরা এভাবে সেমিকোলন দিয়ে শুধু ডিক্লারেশনটা দিয়ে দিই। এবার ক্লাসটা শেষ হওয়ার পর আমরা বাইরে থেকে গিয়ে তার বডিটাকে ডিফাইন করি। ঠিক আছে, এবার মেনটা লিখি। মেনের মধ্যে আমরা কি লিখবো? এ ক্লাসের একটা অবজেক্ট বানাবো আর ওবি ডট শো, ব্যাস এই হয়ে গেল। এই যে a is equal to 10, বোঝা গেল? তাহলে এটাও কিন্তু হয়, স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে ক্লাসের বাইরে আমরা ফাংশনগুলোকে ডিফাইন করে দিই, শুদ্ধ ক্লাসের মধ্যে এরকম ডিক্লারেশন লিখে যাবি পরপর। ধর আমি আরেকটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখতে চাইছি, এই যে এইভাবে শুধু ডিক্লারেশনটা দিয়ে দিলি। এবার ক্লাসের বাইরে এসে এ স্কোপ রেজলিউশন এ, এই হলো। ঠিক আছে, আমি যদি আরেকটা অবজেক্ট বানাই এখানে, এ ওবি 100, তাহলে অবভিয়াসলি আমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটাই কল হবে এবং তখন 100 দেখাবে, ওই যে, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে ক্লাসের বাইরেও কিন্তু মেম্বার ফাংশনগুলোকে ডিফাইন করতে পারি। নট নেসেসারি আমাকে ক্লাসের মধ্যেই সব ডিফাইন করতে হবে, ক্লাসের মধ্যে ডিফাইন করতেও পারি, আবার শুধু ডিক্লারেশনগুলো দিয়ে ক্লাসের বাইরেও আমরা লিখতে পারি। এইবারে যদি প্রাইভেট সেকশনে কোনো একটা মেম্বার ফাংশন লিখি, প্রাইভেট সেকশনে, তাই না, কিছু অ্যাক্সেস স্পেসিফায়ার দিইনি মানেই সেটা প্রাইভেট সেকশনে আছে। প্রাইভেট সেকশনে যদি আমরা লিখি তাহলে কি আমরা সেটা বাইরে লিখতে পারবো? এইটা ঠিক আছে। তাহলে এই যে প্রিন্ট ফাংশনটা আছে প্রাইভেট সেকশনে, ও আমি বোধহয় প্রিন্টটাকে কল করিনি না, সবই ঠিক আছে, প্রিন্টটাকে কল করতে গেলেই এররটা দেবে, তার কারণ
প্রিন্ট ফাংশনটা যেহেতু প্রাইভেট সেকশনে লেখা, মেনের বাইরে মানে ক্লাসের বাইরে, হ্যাঁ কল করা যাবে না। এটাই হচ্ছে সমস্যা। প্রিন্ট ফাংশনটা যেহেতু আমার ছিল প্রাইভেট, সেই জন্য আমি মেন থেকে কল করতে পারবো না। মেন থেকে কল করতে পারবো না। শো এর বডির ভেতর থেকে কল করা যাবে, কিন্তু তাও যাবে না, কারণ কলটা করছি ক্লাসের বাইরে। এবার করা যাবে। শো ফাংশনটা তো মেম্বার ফাংশন ক্লাসের ভেতর, তার বডি থেকে আমরা প্রিন্টকে কল করতে পারবো, কিন্তু প্রিন্টটাকে আমরা মেন থেকে কল করতে পারবো না। এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন, মনে রাখবি। হ্যাঁ, শো ফাংশনটা ছিল পাবলিক সেকশনে, সে ঠিক আছে। শো ফাংশনটা পাবলিক সেকশনেই আছে এবং সেটাকে আমরা অবজেক্ট ক্রিয়েশনের সময় কল করছি। অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপরই শো ফাংশনটা কল করে দিলাম, সব ঠিক আছে। বাট প্রিন্ট ফাংশনটা কিন্তু আছে আমার প্রাইভেট সেকশনে। যেহেতু প্রাইভেট সেকশনে আছে প্রিন্ট ফাংশনটা, সেই জন্য আমরা এটাকে মেন থেকে কল করতে পারছি না। শো এর ভেতর থেকে কল করতে পারবো, সেটা ঠিক আছে। এবার দেখ, তো ধর এবার আমি পাবলিক সেকশনে আছি। পাবলিক সেকশনে আমি একটা কনস্ট্রাক্টর লিখছি। ধর কনস্ট্রাক্টর লিখলাম x ইকুয়াল টু 0। তার মানে কি, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবেও কাজ করবে, আবার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হিসেবেও কাজ করবে, তাই না? ডিফল্ট হিসেবেও চলবে, প্যারামিটারাইজড হিসেবেও চলবে। ভয়েড শো, ভয়েড শো তো লিখলাম, ঠিক আছে। এর মধ্যে আমি যদি ভয়েড প্রিন্ট বলে একটা ফাংশন লিখি, তাহলে এই যে প্রিন্ট ফাংশনটার বডিটা, সেটা আমরা শো ফাংশনের বডির ভেতর থেকে প্রিন্ট করলাম, কল করলাম। মানে প্রিন্ট ফাংশনটাকে শো এর বডির ভেতর থেকে কল করছি, তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। এটা একটা ব্র্যাকেট ক্লোজ হলো। এই হলো ob1 ডট শো, ob2 ডট শো, এই হলো। তাহলে কি হচ্ছে, ob1 ডট শো কল করছি, সেখান থেকে আবার প্রিন্ট ফাংশন কল হচ্ছে, প্রিন্টের ভেতর আমরা বিটাকে কল করছি। দেখো, হলো একটাই কনস্ট্রাক্টর লিখেছি, সেটা ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবেও কাজ করবে, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হিসেবেও কাজ করবে, ঠিক আছে। আমরা যদি কোনো প্যারামিটার পাস না করি তাও সেটা চলবে, সবই ঠিক আছে। শুধু কি না, শো ফাংশনটা থেকে আমরা ওই প্রিন্ট ফাংশনটা কল করছি। ওই প্রিন্ট ফাংশনটা হচ্ছে একটা প্রাইভেট মেম্বার মেথড, সেজন্য প্রিন্টটাকে আমরা কখনোই ক্লাসের বাইরে থেকে কল করতে পারবো না। আমাকে ক্লাসের ভেতর থেকেই প্রিন্ট ফাংশনটাকে কল করার ব্যবস্থা করতে হবে। এইটুকু বোঝা গেল দুজনের? খুব ভালো করে দেখ, যদি কোনো একটা মেম্বার ফাংশন প্রাইভেট থাকে, তাহলে কিন্তু সেটাকে ক্লাসের বাইরে থেকে আর কল করা যাবে না, ক্লাসের ভেতর থেকেই কল করতে হবে। হলো, বেশ। এইবার যদি আমি মনে করি এই কনস্ট্রাক্টরটার বডিটা আমি এখানে লিখবো না, আমি এখানে দিয়ে দিলাম, এরকম শুধু ডিক্লারেশনটা দিয়ে দিলাম, তখন আমাকে এইভাবে কনস্ট্রাক্টরটা ডিফাইন করতে হবে। বুঝতে পারলি? এইবার অনেকের হয়তো মনে হবে যে এখানে আমি একটা ডিফল্ট ভ্যালু সাপ্লাই করে দিয়েছি, তাহলে কি আমাকে এখানেও ডিফল্ট ভ্যালু
সাপ্লাই করতে হবে তা নয়, কিন্তু একবার সাপ্লাই করে দিলে আর আমার সাপ্লাই করার দরকার পড়ে না। একবার যখন এখানে ডিফল্ট ভ্যালুটা সাপ্লাই করে দিচ্ছি, আর এখানে ডিফল্ট ভ্যালু সাপ্লাই করার দরকার পড়ে না। কি ব্যাপার, এতক্ষণ লাগছে কেন কম্পাইল হতে? এখনো কম্পাইলিং দেখাচ্ছে। ওই দেখ এরার দিচ্ছে, দেখেছিস? সেই জন্য একবার যদি আমরা ডিফল্ট ভ্যালুটাকে সাপ্লাই করে দিই এই কনস্ট্রাক্টরটার ভেতর, বাইরে আমাকে গিয়ে আর কিচ্ছু করতে হয় না। ওকে, এটা খেয়াল রাখবি। আমরা এখানে সাপ্লাই করলে এখানে আর সাপ্লাই করব না। আচ্ছা, ধর যদি আমি আরেকটা কনস্ট্রাক্টর লিখতে চাই, ইন্ট ইকুয়াল টু 0, ইন্ট ইকুয়াল টু 0, মানে দুখানা প্যারামিটার আছে। তাহলে দুখানা প্যারামিটার থাকলে আমরা সেটাকে কিভাবে লিখবো? এইভাবে লিখবো। ঠিক আছে, কিন্তু আমি কি বলেছিলাম, এখানে অ্যাম্বিগুইটি হবে। OB1 3, OB2 3, সরি OB2 4 এরকম যখন কল করছি তখন এটাও কল হতে পারে, এটাও কল হতে পারে। দেখ অ্যাম্বিগুয়াস সিচুয়েশন হবে এখানে, পরিষ্কার এরার দেবে, দেখেছিস? অ্যাম্বিগুয়াস, এই যে অ্যাম্বিগুয়াসই বলছে এরারে। সেই জন্য যখনই আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং করব তখনই আমাকে খুব ভাবনা চিন্তা করে ডিফল্ট ভ্যালুগুলো পাস করতে হবে। ধর যদি আমি এরকম করি তাহলে কি হবে? আবারও সেই অ্যাম্বিগুইটি হবে। OB1 OB2 র জন্য এই দুটোই কল করা যাবে। দেখ আবার সেই অ্যাম্বিগুয়াস সিচুয়েশনই হচ্ছে, দেখেছিস? আচ্ছা, এইবার যদি আমি এটাকে সরিয়ে দিই তাহলে আর কোনো অ্যাম্বিগুয়াস সিচুয়েশন হবে না, কিন্তু তখন OB3 এর জন্য এরার দেবে। OB3টাকে আমি কল করতে পারবো না। OB3টা এভাবে ক্রিয়েট করা যাবে না তখন। আমি তখন OB3 এর মধ্যে দুখানা ভ্যালু দিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা, ওটাকে যেহেতু তুলে দিয়েছি, এখানে এরারটা দিচ্ছে। এটাকে তুলে দিলাম না, এই যে এটাকে কমেন্টস করে দিয়েছি, ওই জন্য এটাকে আর চিনতে পারছি না। তো যাই হোক, এই যদি হয় তাহলে এবার আর কোনো এরার নেই, তাহলে আর কোনো এরার নেই। বাট আমি কিন্তু OB3টাকে শুধু ওভাবে লিখলে কিন্তু ক্রেডিট করতে পারবো না। ধর আমি যদি OB3 1 দিতাম, তাহলে কি হচ্ছে, একটাই কনস্ট্রাক্টর আছে। ও OB3 1 চলবে, চলবে, হ্যাঁ OB3 1 কোনো অসুবিধা হবে না, কারণ সেকেন্ড প্যারামিটারটা তো 0। হ্যাঁ হ্যাঁ চলবে, OB3 1 কোনো অসুবিধা হবে না। বাট আমি যদি কোনো প্যারামিটারই না দিই, হ্যাঁ তখন প্রবলেমটা হবে, তখন OB3-তে গিয়ে প্রবলেমটা হবে। দেখেছিস OB3-তেই এরারটা দিচ্ছে, OB3-তে গিয়ে তখন সমস্যাটা হচ্ছে। তার কারণ কি? Since no parameter has been passed and there is only one parameterized constructor, the second argument is supplied with a default value. তাহলে ফার্স্ট আর্গুমেন্টের ভ্যালু কি হবে? তাহলে হচ্ছে না জিনিসটা, তাহলে এটা ফলস হয়ে গেল। সেই জন্য আমি এইখানে একটা প্যারামিটারও পাস করতে পারি, দুটো প্যারামিটারও পাস করতে পারি। বুঝতে পারলি? এই হলো ব্যাপার। ঠিক আছে, দেখ তাহলে এই অবধি বোঝা গেল, কনস্ট্রাক্টর হোক, মেম্বার মেথড হোক, যাই হোক না কেন, আমরা শুধু ডিক্লারেশনটা লিখে ক্লাসের বাইরে কিন্তু ডিফাইন করতেই পারি। স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে আমরা ডিফাইন করতে পারি। শুধু কি হবে, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু কোনো রিটার্ন টাইপ থাকে না। দেখ কোনো রিটার্ন টাইপ থাকে না, ওয়্যারাস আমি যখন ওই শো ফাংশনটাকে বাইরে লিখছিলাম বা প্রিন্ট ফাংশনটাকে বাইরে লিখছিলাম, তখন দেখ ভয়েড এ স্কোপ রেজলিউশন শো, ভয়েড এ স্কোপ রেজলিউশন প্রিন্ট, দেখেছিস এইভাবে করা হচ্ছে। তাহলে এগুলো একটু মনে রাখবি, ঠিক আছে? এবার আমি এর পরের প্রোগ্রামটায় যাচ্ছি। ধর স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল বলে একটা স্পেশাল টাইপ অফ ভ্যারিয়েবল আছে, স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল। সেটা কিরকম হয় দেখ,
আমরা নর্মাল একটা মেম্বার ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, ঠিক আছে, এ, আর একটা আমরা স্ট্যাটিক ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম ধর এস, ঠিক আছে। এইবার কি হয়, এই যে স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবলগুলো, সেগুলো কিন্তু কোনো অবজেক্টের ইন্ডিভিজুয়াল প্রপার্টি নয়। মানে কি, প্রত্যেকটা অবজেক্ট যখন তৈরি হচ্ছে, আমি একটা ক্লাস থেকে তো অনেকগুলো অবজেক্ট তৈরি করতেই পারি, প্রতিটা অবজেক্টের জন্য আলাদা আলাদা করে কিন্তু স্ট্যাটিক ভ্যারিয়েবলের কপি তৈরি হয় না। স্ট্যাটিক ভ্যারিয়েবলগুলো কি হয়, একটা শেয়ার্ড মেমোরি লোকেশনে থাকে এবং সেই শেয়ার্ড লোকেশনটাকে সমস্ত অবজেক্ট অ্যাক্সেস করতে পারে। বুঝতে পারলি কি বলছি আমি? ধর আমি বললাম যে তোদের কলেজে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে বইগুলো যে কেউ বড় করতে পারে, তোরা স্টুডেন্টরা পারিস, টিচাররা পারে, যে কেউ সেই সমস্ত বইগুলোকে বড় করে নিয়ে বাড়ি যেতে পারে, রাইট? তাহলে এই স্ট্যাটিক ভ্যারিয়েবল হচ্ছে এই লাইব্রেরির বইগুলো। লাইব্রেরির বইগুলো কারোর নিজস্ব প্রপার্টি নয়। লাইব্রেরির বইগুলো সম্পূর্ণ ইউনিভার্সিটি মানে বা একটা কলেজ একটা শেয়ার্ড লোকেশনে রাখছে যাতে সবাই সেটাকে ইউজ করতে পারে। বা তুই যদি নিজে আজকে অনলাইনে কোনো বই পারচেস করিস বা যদি কলেজ স্ট্রিটে গিয়ে তুই কোনো বই কিনিস, সেটা কিন্তু তোর নিজস্ব প্রপার্টি হবে। সেটা তোর নিজস্ব প্রপার্টি, একদম নিজের জিনিস। সেটা হচ্ছে নন স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল। বাট লাইব্রেরির বইগুলো কিন্তু একটা শেয়ার্ড লোকেশনে আছে, সেগুলো শুধু লাইব্রেরির র্যাকেই রাখা আছে, ওইখান থেকে তুলে নিয়ে গিয়ে আমরা ইউজ করতেই পারি, সেটা ঠিক আছে। এবার ধর যদি লাইব্রেরির বই একজন তুলে তার মধ্যে কোনো মার্কিং করে, ফেরত দেওয়ার পর পরের যে বইটা নেবে, আবার পরের যে জেনে মানে যে আবার ওই বইটাকে নেবে, সে কিন্তু সেই দাগগুলো মার্কিং গুলো দেখতে পাবে। তার মানে কি, একটা পার্টিকুলার অবজেক্ট স্ট্যাটিক ভ্যারিয়েবলের ওপর কোনো যদি মডিফিকেশন করে, তাহলে সেই মডিফিকেশনটা বাকি সমস্ত অবজেক্টের কাছেই ভিজিবল হয়। বুঝতে পারলি কি বলছি আমি? স্ট্যাটিক ভ্যারিয়েবল কিন্তু কোনো পার্টিকুলার অবজেক্টের নিজস্ব প্রপার্টি নয়, ওটা একটা ক্লাসের অ্যাজ এ হোল প্রপার্টি, ওটা একটা ক্লাসের প্রপার্টি অ্যাজ এ হোল। ওটা একটা শেয়ার্ড লোকেশনে তৈরি হয় এবং একটা পার্টিকুলার অবজেক্ট তার উপর যাই চেঞ্জ করুক না কেন, সেই চেঞ্জটা সঙ্গে সঙ্গে বাকি অন্যান্য অবজেক্টগুলোর কাছেও ভিজিবল হয়। ঠিক আছে, বুঝতে পারা গেল কি বললাম? তাহলে এই দেখ, আমরা এই স্ট্যাটিক ভ্যারিয়েবল ইউজ করছি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। হ্যাঁ, এবার যদি তোর মনে হয় যে এই শো ফাংশন বা কনস্ট্রাক্টর গুলোকে ক্লাসের ভেতর ডিক্লেয়ার করে শুধু আমরা ক্লাসের বাইরে ডিফাইন করব, তাও পারিস, সেটা কোনো ব্যাপার না, আমি এখানে করেই দিলাম আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে কি হবে বলতো আউটপুটটা? এ তো ঠিক আছে, প্রত্যেকটা অবজেক্টের জন্য এ এর ভ্যালুটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এ এর প্রথম OB1 এর জন্য হবে 3, OB2 এর জন্য হবে 4, OB3 এর জন্য হবে 5। কিন্তু এই যে এ স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল, আচ্ছা, বাই ডিফল্ট স্ট্যাটিক ভ্যারিয়েবলের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। By default, if we do not initialize the value of a static member variable, then by default it is initialized as 0. আচ্ছা, তাহলে কি হবে, প্রথম যে অবজেক্টটা, সে যখন মানে এখানে যখন কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, এসটা হয়ে গেল 1, তাই না? ইনক্রিমেন্ট হয়ে এসটা হয়ে যাবে 1। এর পরের অবজেক্টের জন্য কি হবে, এসটা হয়ে যাবে 2। তারপরের অবজেক্টের জন্য এসটা হয়ে যাবে 3। বুঝলি? এবার আমি এটাকে রান করছি, দেখ রান করলেও একটা এরার দেবে। আগে এরারটা খাই তারপর। এখানে রান করলেও একটা পরিষ্কার এরার দেবে, প্রোগ্রামটা কিন্তু একদমই চলবে না। তার কারণটা আমি বলছি এবার। ওই দেখ, দেখেছিস পরিষ্কার এখানে এরার দিচ্ছে। তা এরারটা হচ্ছে, আমি কি বললাম, যে স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবলটা হচ্ছে একটা গোটা ক্লাসের প্রপার্টি অ্যাজ আ হোল। ওটা একটা শেয়ার্ড লোকেশনে তৈরি হয়, ওটা কোনো অবজেক্টের ওপর ডিপেন্ড করে না। আমি যতগুলো অবজেক্টই তৈরি করি না কেন, প্রত্যেকটা অবজেক্টের জন্য যে আলাদা আলাদা করে স্ট্যাটিক ভ্যারিয়েবল তৈরি হবে তা কিন্তু নয়।
ওটা একটা শেয়ার্ড লোকেশনে তৈরি হয় ইরেসপেক্টিভ অফ এনি পার্টিকুলার অবজেক্ট। এবার সেই স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবলের মেমোরি অ্যালোকেশনটা হয় এইভাবে। এই যে ক্লাসের বাইরে আমরা স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে স্ট্যাটিক ভ্যারিয়েবলটাকে এইভাবে অ্যাক্সেস করি, তবে গিয়ে আমরা সেই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারবো। দেখ এবার আর কোনো এরর দেবে না। এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা কিন্তু জাভাতে হতো না। হ্যাঁ, জাভাতে কিন্তু এই জিনিসটা একদমই করতে হতো না, কারণ জাভাতে স্কোপ রেজলিউশন অপারেটরের কোনো কনসেপ্টই ছিল না। বাট সি প্লাস প্লাসে কিন্তু এই দেখ, দেখেছিস এ ইকুয়ালস টু এ সিক, ওহো এর ভ্যালুটাকে প্রিন্ট করিনি না, এ বাবা, এ ইকুয়াল টু, হ্যাঁ, আর এস ইকুয়াল টু, তাহলে এ এর ভ্যালু তো আমার যেগুলো পাস করছি আমি কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে সেগুলোই যাবে। এ ইজ ইকুয়াল টু এক্স করেছি, শুধু স্ট্যাটিক ভ্যারিয়েবল গুলো কিন্তু এক এক করে বাড়তে বাড়তে যাচ্ছে। একটা পার্টিকুলার অবজেক্ট এস এর ওপর যেই চেঞ্জটা করলো সেই চেঞ্জটা কিন্তু ইমিডিয়েটলি তার পরের অবজেক্টেও ভিজিবল হবে। দেখতে পাচ্ছিস কি হচ্ছে, এই দেখ 1 2 3। এইভাবেই কিন্তু স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল গুলো ফিচার মানে এইভাবেই কাজ করে। বুঝতে পারলি আমি কি বললাম? এই স্টেটমেন্টটা কিন্তু লিখতেই হবে। If we use any static member variable in the class, we must have to access it outside the class definition in this way. এটা কিন্তু মাস্ট, শুধু স্ট্যাটিক ভেরিয়েবল গুলোর জন্য। বোঝা গেল এই অবধি? এবার আমাকে বল, যদি আমি এই যে অবজেক্ট গুলোকে ক্রিয়েট করেছি, যদি পাশাপাশি এরকম পরপর পরপর ক্রিয়েট করে দিই, পাশাপাশি, পাশাপাশি এরকম ক্রিয়েট করে দিলাম, এগুলো মুছে দিচ্ছি। বুঝতে পারলি? এই যদি আমরা করি, এইভাবে যদি আমরা করি জিনিসটা, তাহলে কি আসবে আউটপুট বলতো? তাহলে আউটপুট কি আসবে? হুম, একটা একটা করে অবজেক্ট ক্রিয়েট করছিলাম আর শো ফাংশন কল করছিলাম, তো সেইটা না করে আমরা তিনটে অবজেক্টকে একসাথেই কল করে দিচ্ছি। এইটা কল করলে আউটপুট কি আসবে বল? হুম, কি তোরা আছিস না পালিয়েছিস বলতো? আউটপুট কি আসবে? তিনবার কনস্ট্রাক্টরটা কল করবে। হ্যাঁ, পরপর তিনবার কনস্ট্রাক্টরটা কল করবে। তাহলে এস ছিল ইনিশিয়ালি 0, এস এ প্রথম কনস্ট্রাক্টরে হবে 1, তারপরে কনস্ট্রাক্টরে হবে 2, তারপরে কনস্ট্রাক্টরে হবে 3। তা সেই জন্য এসটা তিনবারই 3 প্রিন্ট করবে, 1 2 3 আর প্রিন্ট করবে না। এসটা তিনবারই 3 প্রিন্ট করবে। এইটাই তো তফাৎ। এই যে আগের বার 1 2 3 প্রিন্ট করছিল, এবার তিনবারই 3 3 3। কেন? তার কারণ তিনবারই তো কনস্ট্রাক্টরটা পর পর কল হয়ে যাচ্ছে। এর আগে কি হচ্ছিল, একটা করে কনস্ট্রাক্টর কল হচ্ছে আর একবার করে শো ফাংশন কল করছি, একটা করে কনস্ট্রাক্টর কল হচ্ছে আর একবার করে শো ফাংশন কল করছি। কিন্তু এখানে কি হচ্ছে, তিনবারই কনস্ট্রাক্টরটাকে কল করে নিয়ে তারপর শো ফাংশনটাকে কল করছি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসটা। এই যে স্ট্যাটিক ভ্যারিয়েবলের ফিচারটা দেখাচ্ছি না, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। ইট ইজ ক্রিয়েটেড ইন আ শেয়ার্ড মেমোরি লোকেশন। ইট ইজ নট দ্য ইন্ডিভিজুয়াল প্রপার্টি অফ এনি পার্টিকুলার অবজেক্ট। It is accessed by all the objects of the class and it is created in a shared location. Its copy is created only once. Okay, it is a class property, it is not the property of any particular object. সেই জন্য আমরা যখন তিনবার কনস্ট্রাক্টরটা পরপর কল করে নিচ্ছি, মানে ইমিডিয়েটলি এস এর ভ্যালুটা প্রথমবার ছিল 0, ইনক্রিমেন্ট হয়ে হলো 1, তারপর 2, তারপর 3। সেই জন্য আমরা শো ফাংশন যখনই কল করছি আমরা লাস্ট ওই আপডেটের যে ভ্যালুটা 3 ওটাই দেখতে পাচ্ছি এস এর জন্য। ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো আর দেখতে পাচ্ছি না। কি করে দেখতে পাবো? আমার তো সঙ্গে সঙ্গে বাকি অবজেক্ট গুলো কল করে এটাকে, সরি, এসটাকে ইনক্রিমেন্ট করে দিল। হোয়ারাস আগের প্রোগ্রামটায় দেখ, একটা করে অবজেক্ট ক্রিয়েট করছি আর শো ফাংশন কল করছি। এই জন্য আমরা এস এর ভ্যালু প্রথমে দেখেছি 1, তারপরে দেখেছি 2, তারপরে দেখেছি 3। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবি। আচ্ছা,
তাহলে এই যে ছিল ভয়েড শো, এটা একটা নন স্ট্যাটিক মেম্বার ফাংশন, তাই তো? এবার আমরা একটা স্ট্যাটিক মেম্বার ফাংশন দিচ্ছি, এস শো। এস শো, শোটা ছিল নন স্ট্যাটিক মেম্বার ফাংশন। ঠিক আছে, স্ট্যাটিক মেম্বার ফাংশন ছিল এস শো। খুব ভালো করে দেখ, একটা হচ্ছে নন স্ট্যাটিক মেম্বার ফাংশন শো, আরেকটা হচ্ছে স্ট্যাটিক মেম্বার ফাংশন এস শো। এস আন্ডারস্কোর লিখে দিই, দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এবার এই যে এস শো লিখেছি, এস শোর মধ্যে থেকে কিন্তু আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না। এটা ছিল কি নন স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল। একটা নন স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবলকে আমরা কখনো স্ট্যাটিক মেম্বার ফাংশনের মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারি না। দেখ, সঙ্গে সঙ্গে এরার দেবে, সঙ্গে সঙ্গে আমাকে ওই লাইনটাতেই এরার দেবে। A static member function can never access the non-static member variable, whereas a non-static member variable can access static non-static both. দেখেছিস এরারটা দিচ্ছে? তাহলে এটা ছিল নন স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল, ওই যে এখানে এই এরারটা দিচ্ছে, সেই জন্য এটাকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, নাও হাউ টু কল আ স্ট্যাটিক মেম্বার ফাংশন। একটা স্ট্যাটিক মেম্বার ফাংশনকে আমরা কি করে কল করতে পারি? এই দেখ, ক্লাস নেম ফলোড বাই স্কোপ রেজলিউশন অপারেটর, এইভাবে আমরা কল করতে পারি। ক্লাসের নেমটা দিয়ে স্কোপ রেজলিউশন অপারেটর, অথবা আমরা অবজেক্ট নেম দিয়েও কল করতে পারি। অবজেক্ট নেম দিয়েও কল করতে পারি, ক্লাসের নেম দিয়েও কল করতে পারি। শুধু অবজেক্ট নেম দিলে তারপরে ডট হবে, ক্লাসের নেম দিলে তারপরে স্কোপ রেজলিউশন অপারেটর হবে। ওকে, বুঝতে পারলি কি বললাম? তাহলে এই যে শো ফাংশনটা ছিল একটা নন স্ট্যাটিক ফাংশন। ইট ক্যান অ্যাক্সেস স্ট্যাটিক অ্যান্ড নন স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবলস বোথ। শো ফাংশন সবসময় স্ট্যাটিক নন স্ট্যাটিক দুটোকেই অ্যাক্সেস করতে পারে, বাট স্ট্যাটিক ফাংশনগুলো কিন্তু শুধু স্ট্যাটিককেই অ্যাক্সেস করতে পারবে। কি করে মনে রাখবি এটা? ধর তোদের কলেজের যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে যদি কোনো বই আমরা তুলে নিয়ে আসি, সেটা আমরা আমাদের বাড়ির আলমারিতে তো ঢুকিয়ে রাখতেই পারি। তার কারণ কি, বাড়ির আলমারিটা হচ্ছে একটা নন স্ট্যাটিক মেম্বার ফাংশন, ওটা আমাদের নিজস্ব প্রপার্টি। বাড়ির আলমারিটার মধ্যে আমরা যা খুশি তাই রাখতে পারি। আমার নিজের পয়সা দিয়ে কেনা বইও রাখতে পারি, আবার লাইব্রেরি থেকে বই তুলে এনেও রাখতে পারি। ওকে, সো ইয়োর বাড়ির মানে ইয়োর আলমিরা, ইয়োর হোম আলমিরা ইজ দ্য নন স্ট্যাটিক মেম্বার ফাংশন। তো নন স্ট্যাটিক মেম্বার ফাংশন যদি হয়, সে স্ট্যাটিক নন স্ট্যাটিক দুটোকেই অ্যাক্সেস করতে পারবে। বাট তোদের লাইব্রেরিতে যে র্যাকগুলো রাখা আছে সেটা কিন্তু স্ট্যাটিক মেম্বার ফাংশন। কারণ কি, ওগুলো শেয়ার প্রপার্টি। আমরা নিজের পয়সা দিয়ে যে বইটা কিনবো, সেটা কখনোই লাইব্রেরির র্যাকে রেখে চলে যাব? আমরা যাব না। তার কারণ লাইব্রেরির র্যাকটা পুরোপুরি একটা শেয়ার্ড লোকেশন। সেই শেয়ার্ড লোকেশনে সবসময় শেয়ার প্রপার্টিগুলোই রাখা থাকে, লাইব্রেরির বইগুলোই রাখা থাকে। আমি নিজের পকেটের পয়সা দিয়ে যে বইটা অনলাইন থেকে বা কলেজ স্ট্রিটে গিয়ে কিনলাম, সেটা আমরা কখনোই লাইব্রেরির র্যাকে ফেলে রেখে চলে আসতে পারি না। তার কারণ লাইব্রেরির র্যাকটা আমাদের নিজস্ব প্রপার্টি নয়, ওটা একটা শেয়ার লোকেশন, ওটা সবার কাছে অ্যাক্সেসেবল। তো যেই লোকেশনটা কিনা সবার কাছে অ্যাক্সেসেবল, সেই লোকেশনে আমরা নিজস্ব প্রপার্টিগুলো কি করে রেখে আসতে পারি? ওখানে শুধু আমরা লাইব্রেরির বইগুলোই রাখতে পারি। বাট লাইব্রেরি থেকে যখন আমরা কোনো একটা বই তুলে নিয়ে আসছি, আমরা আমাদের আলমারিতে সেই বইগুলো রাখতেই পারি, কারণ আমাদের আলমারিটা পয়সা দিয়ে কেনা। আমাদের আলমারিতে আমরা যা খুশি তাই রাখতে পারি, ওটা একদম সিকিউরিটি থাকবে। আর যদি আমি লাইব্রেরির র্যাকে আমাদের বই রাখি, সেটা কখনোই সিকিউর থাকবে না, সেজন্য আমরা রাখিও না। বুঝতে পারলি? এই যে এক্সাম্পলটা দিলাম লাইব্রেরি, এটা কিন্তু মনে রাখার জন্য। ধর একটা বই আমি লাইব্রেরি থেকে তুললাম, তার মধ্যে কিছু পেন্সিল দিয়ে মার্কিং করলাম, কিছু ছোট ছোট করে লিখলাম, রিটার্ন করে দিলাম। তারপরে আমার পরে যে ওই বইটা আবার নেবে, সে কিন্তু আমার মার্কিং গুলো দেখতে পাবে। এটাই হচ্ছে ভেরিয়েবল, মানে স্ট্যাটিক ভেরিয়েবলের ফিচার। স্ট্যাটিক ভেরিয়েবল গুলো কি বললাম? ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি পার্টিকুলার অবজেক্ট। একটা ক্লাস থেকে আমি যতই অবজেক্ট বানাই না কেন, ওই স্ট্যাটিক ভ্যারিয়েবলে কিন্তু একটাই কপি তৈরি হবে, এবং সব অবজেক্ট মিলে সেই কমন কপিটাকে শেয়ার করবে।
So that is why if we borrow a book from the library and mark it with pencil or pen and return it, after that, if anyone else borrows the same book from the library, he will be able to see all those marks. Because the library book is a shared property, it is just like a static member variable. বাট আমরা নিজেদের পয়সা দিয়ে যে বইটা কিনবো, ওর ওপর আমরা যাই মার্কিং করি না কেন, ওটা কিন্তু আর কেউ দেখতে পাবে না, বিকজ ইট ইজ আওয়ার ওন প্রপার্টি। if we mark it if we mark our own purchased book, okay, then those marks will be visible to us only, because that book will never be accessed by anyone else. আমরা নিজের পয়সা দিয়ে যে বইটা কিনেছি সেটা আর অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। সেই জন্য আমি ওটার ওপর যাই মার্কিং করি না কেন সেটা শুধুই আমার কাছে ভিজিবল। বাট লাইব্রেরি থেকে বই তুলে আনার পরে আমি যাই মার্কিং করব না কেন সেটা বাকিরা সবাই দেখতে পাবে। তার কারণ কি, ওই লাইব্রেরি বইগুলো আরো 5 জন ইউজ করছে। বুঝতে পারলি কি বললাম? এইভাবে কিন্তু মনে রাখবি, এটা শুধু একটা অ্যানালজি, এটা পরীক্ষার খাতায় লেখার জন্য নয়, এটা নিজেকে মনে রাখার জন্য। অনেক সময় গুলিয়ে যায় যে নন স্ট্যাটিক মেম্বার ফাংশন, সে কি স্ট্যাটিককে অ্যাক্সেস করতে পারবে? হ্যাঁ, যেগুলো নন স্ট্যাটিক মেম্বার ফাংশন ওরা স্ট্যাটিক নন স্ট্যাটিক দুজনকেই অ্যাক্সেস করতে পারবে। জাস্ট লাইক আমাদের বাড়ির আলমারিগুলো, বাড়ির আলমারিতে আমরা নিজের পয়সা দিয়ে কেনা বইগুলোও রাখি, লাইব্রেরি থেকে বই তুলে আনলেও রাখতে পারি। But static member function can access only the static member variable. ঠিক লাইব্রেরি র্যাকের কথা ভাব, কখনোই আমরা ভুল করেও আমার নিজের পয়সা দিয়ে কেনা বইটা ওখানে রেখে আসবো না। So this is all about the static and non-static member. বুঝতে পারলি কি বললাম? এবার কিন্তু এগুলোকে ভালো করে ঘষা মাজা করবি। এখনো আরো একটা টপিক বাকি আছে, আস্তে আস্তেই এগোচ্ছি। আচ্ছা, এবার যদি কেউ মনে করে যে আমি এই স্ট্যাটিক ফাংশন যেটা লিখেছি সেটাকে এরকম স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে যদি বাইরে লিখতে চাই, তাহলে কি হবে? কিভাবে লিখবো? ভয়েড এ স্কোপ রেজলিউশন এস শো। ঠিক আছে, সেটাও হয়। স্ট্যাটিক মেম্বার ফাংশনগুলোকেও আমরা সেমিকোলন দিয়ে এরকম বাইরে লিখতে পারি, কোনো অসুবিধে নেই। আমরা শোটাকেও বাইরে লিখতে পারি, কোনো ব্যাপারই না। এখানে একখানা সেমিকোলন বসিয়ে দিলাম আর এখানে এটাকে কপি করে এইখানে পেস্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। বুঝতে পারলি? এতে করে কি হয়, ক্লাস ডেফিনেশনটা একদম হালকা থাকে, ক্লাস ডেফিনেশনটা হালকা থাকে আর বাকি সমস্ত কিছুকে আমরা বাইরে লিখি। ধর এই যে কনস্ট্রাক্টর, এটাকেও আমি সেমিকোলন দিয়ে রাখলাম। এই হলো, ঠিক আছে। একটা কনস্ট্রাক্টর, একটা শো ফাংশন নন স্ট্যাটিক, আর একটা হচ্ছে এস শো স্ট্যাটিক। সব কটাকে আমি ক্লাসের বাইরে লিখলাম, সব কটা ফাংশনকে আমরা ক্লাসের বাইরে ডিফাইন করেছি। আর স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবলকে তো লিখতেই হবে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে। তাহলে বোঝা গেল, এটা করলে কি হয়, কিছুই না, ক্লাসের ডেফিনেশনটা খুব লাইট থাকে, হালকা থাকে। ক্লাসের মধ্যে শুধু যে মেম্বার ফাংশনগুলো আছে সেগুলোকে আমরা ডিক্লেয়ার করে ছেড়ে দিই সেমিকোলন দিয়ে। এবার তারপর ক্লাসের বাইরে ওগুলোকে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে ডিফাইন করি। এইভাবে আমরা স্ট্যাটিক মেম্বার ফাংশন, স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল ইউজ করি। আগের দিন কনস্ট্যান্ট পড়িয়েছিলাম না, কনস্ট্যান্ট মেম্বার ফাংশন, কনস্ট্যান্ট এগুলো পড়িয়েছিলাম না, কনস্ট্যান্ট অবজেক্ট। ঠিক আছে, এবার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে
আর ক্লাসটার নাম দিলাম এবি। ঠিক আছে, ক্লাসের নাম দিলাম এবি। একটা মেম্বার ভ্যারিয়েবল আছে এ, একটা স্ট্যাটিক মেম্বার ভ্যারিয়েবল আছে বি। পাবলিক সেকশনে গেলাম, পাবলিক সেকশনে গিয়ে আমি একটা কনস্ট্রাক্টর লিখছি, কনস্ট্রাক্টরটার নাম দিলাম এ। এবার তাহলে বল, আমার মেম্বার ভ্যারিয়েবলটার নামও হচ্ছে এ আর কনস্ট্রাক্টরের প্যারামিটারটার নামও হচ্ছে এ, তাহলে আমরা দুটোকে কি করে ডিস্টিংগুইশ করব? দিস অ্যারো এ ইজ ইকুয়াল টু এ, এটা মনে রাখবি, দিস অ্যারো এ ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, আচ্ছা আর এখানে আমি যেটা করছি, এখানে প্লাস প্লাস বি করলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার একটা কনস্ট্রাক্টর। আর একটা শো ফাংশন লিখে দিই। শো ফাংশন থেকে আমি এ বি দুটোকেই অ্যাক্সেস করতে পারবো, কারণ কি নন স্ট্যাটিক মেম্বার ফাংশন ক্যান অ্যাক্সেস স্ট্যাটিক নন স্ট্যাটিক বোথ। ওকে, ঠিক আছে। এবার স্ট্যাটিক ভ্যারিয়েবলটাকে আমাকে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে হবে। তো ধর আমি এটাকে 10 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, কিছু না থাকলে 0 হয়তো বলেইছি, বাট আমি এটাকে 10 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এইবার ধর এবি ক্লাসের অবজেক্ট বানাচ্ছি, O1 O2 O3। ঠিক আছে, O1 ডট শো, O2 ডট শো, O3 ডট শো, এরকম আছে। বুঝতে পারলি আউটপুট কি হবে? আউটপুট কি হবে? তিনটে অবজেক্টের জন্য এ এর ভ্যালুটা হবে 1 2 3, আর বি এর ভ্যালুটা কি হবে? প্রথমটা 11, তারপর না একবারে হবে 11 12 13, 13 হবে, তিনটের জন্য 13 হবে। ওই দেখ, ওই দেখ, দেখেছিস 13। ওকে, বুঝতে পারলি কি বললাম? কারণটা ক্লিয়ার? ওই যে তিনটে অবজেক্টকে তো একই সাথে আমরা ক্রিয়েট করলাম, তা তিনটে কনস্ট্রাক্টর একবারে কল হলো। আমরা তিনটে অবজেক্ট, হ্যাঁ, তাহলে তিনবার কনস্ট্রাক্টরটা কল হয়ে গেল। একই কনস্ট্রাক্টর তিনবার পর পর কল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? বিটা ইনিশিয়াল ছিল 10, প্রথমবার হলো 11, তারপর 12, তারপর 13, এই হয়ে গেল। আচ্ছা, এইবার যদি আমি O1 O2 O3 অবধি হয়েছে, এবার ধর এখানে O4 করলাম, তারপর O4 ডট শো, তারপর O5 করলাম, O5 ডট শো। এই হলো, ঠিক আছে। তাহলে দেখ আউটপুট কি হবে। এগুলোর জন্য তো, এগুলো তো 1 2 3 4 5 6 7 ঠিক আছে, আর এগুলোর জন্য 13 13 13 হচ্ছিল। এরপর কি হবে? এটার জন্য 14, এটার জন্য 15, তারপর 16 17, দুটোর জন্যই 17। তাহলে প্রথম তিনটে 13, তারপর 14 15, তারপর দুটো 17। দেখ মিলছে কিনা দেখ এবার। প্রথম তিনটে 13, তারপর 14, তারপর 15, এই দেখ প্রথম তিনটে 13, তারপর 14, তারপর 15, তারপর দুটো 17। দেখেছিস? আমরা যেখানে পুরো অবজেক্ট গুলো পাশাপাশি কমা কমা দিয়ে কল করে যাচ্ছি, তো সেখানে কি হবে? কনস্ট্রাক্টর গুলো বারবার একই সাথে কল হবে। এর ফলে আমরা স্ট্যাটিক ভ্যারিয়েবলের যে ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো, সেগুলো আর দেখতেই পাবো না, আমরা একেবারে ফাইনাল ভ্যালুটাই দেখতে পাবো। আর যেখানে একটা করে অবজেক্ট কল করছি, মানে ক্রিয়েট করছি,
একটা করে অবজেক্ট ক্রিয়েট করেই আমরা শো ফাংশনটা কল করছি যেখানে, সেইখানে গিয়ে কি হচ্ছে আমি ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, এবার পরেরটা দেখ। তো আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম বি, এখানে পাবলিক আছে, কনস্ট্রাক্টর ইকুয়াল টু 0 দিয়ে দিলাম, মানে এটা ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবেও চলবে, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হিসেবেও চলবে। তাহলে ক্লাসের বাইরে কি করে লিখবো, এই যে এই হলো। আচ্ছা, তারপর কি বললাম, শো। এই হলো। এইবার সব সময় যে আমাকে অবজেক্টের থ্রু দিয়েই ফাংশন কল করতে হবে তা কিন্তু নয়। দেখ, আমি এখানে পয়েন্টারের থ্রু দিয়ে করব। ধর বেস স্টার পি, ঠিক আছে, বেস স্টার পি ইকুয়াল টু নিউ বি। ধর এখানে নিউ বিতে 5 দিলাম। 5টা কেন দিচ্ছি, কারণ এখানে অবশ্য হ্যাঁ দুভাবেও কাজ করবে। তাহলে এখানে হচ্ছে বেস স্টার পি পয়েন্টার ইউজ করছি, পয়েন্টারের থ্রু দিয়েও কিন্তু আমরা শো ফাংশন কল করতে পারি। এই দেখ, আবার ধর বেস স্টার পি টু, এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর দিলাম, ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়েও আমরা শো ফাংশন কল করতে পারি। বুঝতে পারলি? সব সময় যে আমাকে অবজেক্টের নেম দিয়ে ডট অপারেটর দিয়ে কল করতে হবে তা কিন্তু নয়, আমি পয়েন্টারের নাম দিয়ে অ্যারো অপারেটর দিয়েও কল করতে পারি। ঠিক আছে, দেখ সবকিছু শিখিয়ে রাখছি, সবকিছু বলে রাখছি। সব সময় যে অবজেক্ট নেম ফলোড বাই ডট অপারেটর দিয়ে কল করতে হবে তা কিন্তু নয়, অ্যাবসলিউটলি নয়। আমি কিন্তু পয়েন্টার দিয়ে অ্যারো অপারেটর দিয়েও কল করতে পারি। হলো। আচ্ছা, এইবার যদি আমি একটা অ্যারে অফ অবজেক্ট ক্রিয়েট করতে চাই, এটা মুছে দিলাম, এগুলো আমি এখানে মুছে দিলাম। ধর বি ও বি 5, এটা হচ্ছে একটা অ্যারে অফ অবজেক্ট। বুঝতে পারছিস? ফর ইন্ট I equal to 0, I less than 5, I plus plus, কি হবে obi ডট শো ফাংশন কল করলাম। তাহলে কি হবে, এই যে কনস্ট্রাক্টর কল হবে। দেখ আমি কি করে বুঝবো কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, আমরা এখানে ডেফ কনস্ট্রাক্টর বলে একখানা ভ্যালু লিখে দিচ্ছি, ডেফ কনস্ট্রাক্টর বলে একটা মেসেজ প্রিন্ট করে দিলাম। তাহলে কি হবে, 5 বার ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল করবে, হ্যাঁ, নিয়ে প্রত্যেকটির জন্যই বি এর ভ্যালু থাকবে 0। ডিফল্ট কনস্ট্রাক্টর হয়ে যাক, দেখেছিস? এইভাবে আমরা অ্যারে অফ অবজেক্ট ক্রিয়েট করতে পারি। বোঝা গেল? দিস ইজ কল্ড অ্যারে অফ অবজেক্ট। বোঝা গেল? এটা হচ্ছে অ্যারে অফ অবজেক্টস। হলো। আচ্ছা, এইবার যদি আমি এরকম যাই যে আমি এখানে ধর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটাকে স্ট্রিক্টলি প্যারামিটারাইজ করে দিচ্ছি, কোনো ডিফল্ট ভ্যালু আমি সাপ্লাই করব না, এই যদি হয় তাহলে আমি এভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো? একদম না। দেখ এক্ষুনি এরর দেবে, ওই দেখ, দেখেছিস? The class contains only one parameterized constructor and no default constructor. So that is why we cannot create the array of objects in simple this way. এবার অনেকের হয়তো মনে হবে তাহলে চুপ করে এর মধ্যে একটা ভ্যালু পাস করে দিই, না 20 পাস করলাম, এটা করলেও হবে না, এটা একটা ভুল জিনিস। তাহলে আমি এবার কি করব, তা খুব ভালো করে দেখ, আমার
ক্লাসের মধ্যে একটাই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে, কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর নেই। এইবার যদি আমি অ্যারে অফ অবজেক্ট তৈরি করতে চাই তাহলে কি করব? তো ধর আমি এখন একটা অ্যারে অফ পয়েন্টার্স নিয়ে নিলাম, ঠিক আছে? For int I equal to 0, I less than 5, I plus plus new b। আর এখানে এরকম পাস করছি, যা খুশি পাস করতে পারিস। এই হলো। তাহলে কি হচ্ছে, অ্যারেটাই হচ্ছে একটা অ্যারে অফ পয়েন্টার্স। অ্যারের এক একটা স্লট হচ্ছে এক একটা অবজেক্টের অ্যাড্রেসকে হোল্ড করে রাখবে। সেই জন্য আমরা লিখলাম কি pi ইজ ইকুয়াল টু নিউ বি। এবার এখানে ভ্যালুটা যা খুশি পাস করিস। বুঝতে পারলি কিনা দেখ। যদি ক্লাসের মধ্যে কোনো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর না থাকে, শুধুই একটা ডিফল্ট যদি ক্লাসের মধ্যে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর না থাকে, শুধুই একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর থাকে, সেই কেসে কিন্তু আমাকে এই জিনিসটা ফলো করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি কল করতে পারবো না। এই দেখ, বুঝতে পারলি? এইভাবে গুলো করবি, এগুলো মাথায় রাখতে হবে। ক্লাসের মধ্যে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর নেই, একটাই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। সেই জন্য আমাকে তখন এইভাবে অবজেক্টগুলোকে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এবার যদি কেউ মনে করিস যে না আমি এক একটা অবজেক্টের জন্য আলাদা আলাদা করে ভ্যালু নেব ইউজারের থেকে, সেটা আলাদা কথা, সেটা করতেই পারিস। কিন্তু যখনই আমি অবজেক্টের জন্য জায়গাটাকে অ্যালোকেট করছি, তখনই কিন্তু আমাকে নিউ অপারেটর ফেলতে হবে। এবার যদি কেউ চাস, আমি এখানে একখানা ইন্ট n কে ডিক্লেয়ার করলাম, তারপর ধর এখানে দিলাম এন্টার ভ্যালু অফ n। তাহলে এখানে এনটাকে এখানে পাস করলাম। এই হলো। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। দেখেছিস, যা খুশি তাই ভ্যালু আমি পাস করতে পারি। ধর প্রথমটায় দিলাম, প্রথমটায় দিলাম 100, তারপরেরটায় 200, তারপরেরটায় 400, তারপরেরটায় 600, তারপরেরটায় 1000। কোনো ব্যাপার না, বুঝতে পারলি? ইউজারের থেকে ওকে বাবা এখানে চলে গেল কেন? ঠিক আছে, এইভাবেও আমরা নিতে পারি যা খুশি। এন্টার দ্য ভ্যালু অফ n। n এর ভ্যালু প্রথমে 12, তারপর 24, তারপর 36, তারপর 48, তারপর 60। বোঝা গেল? কারণ যেহেতু আমার 5টাই আছে অ্যারে স্লট, তাই তুই অ্যারে স্লটটাকে ইচ্ছে মতো নিতে পারিস ইউজারের থেকে। এইভাবে আমরা একটা অ্যারে অফ অবজেক্টকে ক্রিয়েট করতে পারি। যদি ক্লাসের মধ্যে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে তাহলে ঠিক আছে, আর যদি আমার ডিফল্ট কনস্ট্রাক্টর না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে এই পয়েন্টার অ্যারে ক্রিয়েট করতে হবে। শুনছিস তোরা? হ্যাঁ, কি বলছি? এবারে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখ। এবার ধর আমি এখানে একটা ফাংশন লিখছি, শো ফাংশন বা সেট ফাংশন বা f1, ভয়েড f1, ভয়েড কিনা পরে লিখবো, ঠিক আছে? তারপরে f2 আরেকটা ফাংশন লিখছি, f2, ঠিক আছে? তারপরে f3। হলো। এবার আমি এখানে মেইনটা ক্লোজ করলাম। এইবার আমি ক্লাসের অবজেক্ট বানাচ্ছি AAOB। ঠিক আছে, এবার দেখ OB ডট f1 ডট f2
ডট f3 ডট শো শো এই যদি হয়, এটাকে বলে কাসকেডিং মেথড কল। ভালো করে দেখে নে কি করলাম। কাসকেডিং মেথড কল মানে এই যে একটার পর একটা ফাংশনকে এরকম কাসকেডেড ওয়েতে দিলাম, ঠিক আছে। কাসকেডিং মেথড কল যদি করতে হয়, এই অবস্থায় কি দেবে? এই অবস্থায় এরর দেবে, তাই না? পরিষ্কার এরর দিচ্ছে, কারণ আমি রিটার্ন টাইপই লিখিনি। ধর যদি আমি রিটার্ন টাইপ ভয়েড লিখি, ভয়েড এই যদি হয়, দেখ তাও এরর দেবে। তাও এরর দেবে। তো সেই জন্য কি করতে হবে, যেই ক্লাসের অবজেক্ট আমাকে সেই ক্লাসের অবজেক্ট রিটার্ন করতে হবে। আমি যতগুলো মেথডকে কাসকেডিং করেছি সব কটার ভেতর থেকে আমাকে ক্লাসের অবজেক্ট রিটার্ন করতে হবে, শুধু লাস্টেরটা ছাড়া। সেই অবজেক্টের রেফারেন্সের থ্রু দিয়ে আমার পরেরটা কল হবে। দেখ f1 f2 f3 শো, বুঝেছিস? আমরা এর ভেতর থেকে রিটার্ন স্টার্ট দিসও লিখতে পারি। স্টার্ট দিস মানে কি, অবজেক্টটাকে ডিরেফারেন্স মানে হচ্ছে পয়েন্টারটাকে ডিরেফারেন্স করে অবজেক্টটাকে রিটার্ন করছে। রিটার্ন স্টার্ট দিস, ঠিক আছে। এটা তো এটাকে বলে কাসকেডিং মেথড কল। বুঝতে পারলি? যখনই এরকম অনেকগুলো মেথডকে পরপর আমরা একসাথে কল করে দেব ডট অপারেটর দিয়ে, তখন বুঝবি সেটাকে বলে কাসকেডিং মেথড কল। আর যদি কাসকেডিং মেথড কল করা হয়, তাহলে প্রত্যেকটা মেথডকে কিন্তু ওই ক্লাসের অবজেক্ট রিটার্ন করতে হবে, নইলে হবে না। বুঝলি? ঠিক আছে, এটা হচ্ছে কাসকেডিং মেথড কল। বোঝা গেল? আচ্ছা, তো যাই হোক, আমি এগুলো সরিয়ে দিলাম। কাসকেডিং দেখানো হয়ে গেছে আমার। এবার সবসময় মনে রাখবি, যদি একটা নন স্ট্যাটিক মেম্বার মেথড হয়, সেখান থেকে আমরা দিস অপারেটর অ্যাক্সেস করতেই পারি। দিস অ্যারো এ আমরা এটা লিখতেই পারি, ঠিক আছে। একটা স্ট্যাটিক মেম্বার মেথড থেকে একটা স্ট্যাটিক মেম্বার মেথড থেকে কিন্তু আমরা কখনোই দিস অপারেটরকে অ্যাক্সেস করতে পারবো না। কারণ কি, দিস এটা হচ্ছে কি করে না, দিস রেফার্স টু দ্য কারেন্ট অবজেক্ট অফ দ্য ক্লাস। হ্যাঁ, কিন্তু স্ট্যাটিক মেথডটা হচ্ছে, আগেই বলেছি, ওটা একটা শেয়ার্ড প্রপার্টি, ওটা কোনো পার্টিকুলার অবজেক্টের প্রপার্টি নয়। সেই জন্য স্ট্যাটিক মেথড থেকে আমরা দিসকে অ্যাক্সেস করতে পারি না। দেখ, এটা করলে ঠিক আছে, এটা করলে কোনো এরর দেবে না, সব ঠিক আছে। বাট স্ট্যাটিক মেথডের মধ্যে থেকে যখনই আমরা এটা দিস পিস অ্যাপ্লাই করতে যাব, তখনই কিন্তু এররটা দেবে। ধর আমি একটা স্ট্যাটিক মেথড এখানে লিখছি, এটাকে আগে তুলে নিই। ধর আমি একটা স্ট্যাটিক মেথড লিখছি, ধর আমি এখানে একটা স্ট্যাটিক ভ্যারিয়েবলও লিখে দিলাম, নাহলে তো আবার হবে না এমনিতেই।
এই হলো স্ট্যাটিক মেম্বারের মেথডটা থেকে আমরা যখনই দিসকে অ্যাক্সেস করতে যাব, দেখ এখানে টাহা এরর দেবে, এক্ষুনি এখানে এররটা দেবে। A static member method can never access this operator. Okay, because this refers to the current object of the class. A static মেথডটা হচ্ছে পুরোপুরি একটা ক্লাসের প্রপার্টি, ওটা কোনো অবজেক্টের প্রপার্টি নয়। সেই জন্য স্ট্যাটিক মেথড থেকে যখনই আমরা এইসব দিস ফিস অ্যাক্সেস করতে যাব, এই দেখ এই লাইনটা এরর দিচ্ছে। তাহলে আমি ভুল প্রোগ্রামটাই লিখে দিচ্ছি, লিখে শুধু বলছি যে নেভার ট্রাই টু অ্যাক্সেস দিস অপারেটর ফ্রম স্ট্যাটিক মেথড। এটা কিন্তু ভুল, হ্যাঁ, এটা কখনোই করবি না। নেভার অ্যাক্সেস a static member variable within a static method. Never access the tarika. Never access this pointer. Never access this pointer within a static method. Static method কিন্তু কখনোই দিসকে অ্যাক্সেস করতে পারে না, ঠিক আছে? এটা খেয়াল রাখবি। আরেকটা কি, নন স্ট্যাটিক মেম্বার ফাংশন থেকে আমি স্ট্যাটিক ফাংশনকে কল করতেই পারি। এটা নন স্ট্যাটিক ফাংশন থেকে আমি স্ট্যাটিক ফাংশনকে কল করতেই পারি। আচ্ছা, এটা তো এরর দিচ্ছে, এররটাকে সরিয়ে দিই। নন স্ট্যাটিক ফাংশন থেকে আমরা স্ট্যাটিককে কল করতে পারি, বাট স্ট্যাটিক ফাংশন থেকে কিন্তু নন স্ট্যাটিক ফাংশনকে কল করতে পারবো না, এটাও খেয়াল রাখবি। ওই একই কারণ বলেই তো দিলাম, ঠিক যেই কারণে স্ট্যাটিক ফাংশন শুধু স্ট্যাটিক ভেরিয়েবলকেই অ্যাক্সেস করতে পারছিল, নন স্ট্যাটিককে পারছিল না, ওই একই কারণ। দেখ এখানে যদি আমরা শো ফাংশন কল করতে চাই, সঙ্গে সঙ্গে এখানে এরর দেবে। দেখ এখান থেকে শো ফাংশন কল করতে গেলে সঙ্গে সঙ্গে এরর দেবে, ঠিক আছে? সেজন্য এটা কখনো করবে না। ওকে, তাহলে আজকে এই অবধি রাখলাম, পরের দিন ফ্রেন্ড ফাংশনটা করিয়ে দেবো, তাহলেই আমার এনক্যাপসুলেশনটা শেষ হয়ে যাবে। আজকে করালাম না, পরের দিন করাবো। তাহলে আজকে এই স্ট্যাটিকের পার্টটা পুরো শেষ করালাম, অ্যারে অফ অবজেক্ট বললাম, কনস্ট্রাক্টর ওভারলোডিং বললাম, আর এই স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে কি করে মেথডগুলোকে বাইরে ডিফাইন করতে হয় সেগুলো বললাম। অনেকটাই হয়ে গেছে। দেখ পরের সপ্তাহে ফ্রেন্ড ফাংশনটা পুরো বলে দেবো, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে পরের শনিবার। তারপর ঢুকবো পলিমরফিজম, ইনহেরিটেন্স।